আসসালামু আলাইকুম। প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যালেন্স শিট সম্পর্কে গল্পে গল্পে জানব। আপনাদের কাছে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান কেমন লাগে সেটা আমার জানা নেই, তবে ছাত্র হিসেবে আমার কাছে সেটা ছিল একটা আতঙ্কের নাম। এমনকি আমার এখনও মনে পড়ে যে আমি বলতাম মানে ক্যালকুলাসও অ্যাকাউন্টিংয়ের তুলনায় আরও সহজ, কিন্তু এখন মনে পড়লে হাসি আসে যে অ্যাকাউন্টিংয়ের মতন এত সহজসাধ্য একটা বিষয়কে কী কারণে তো আমি জটিল করলাম। এটা বইপত্রে বা শিক্ষকরা কেন এত জটিল করেছে। আসলে জিনিসটা খুবই সহজ। তো আপনারা আমার সাথে আজকে গল্পে গল্পে হিসাব বিজ্ঞান জেনে নিন। প্রথমে আজকে আলোচনা করব ব্যালেন্স শিট নিয়ে। তো ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করার আগে আমরা একটি উদ্যোগ সম্পর্কে জানি। ধরা যাক আমি একটি বইয়ের দোকান বা অনলাইন শপও দিতে পারি। তো আমার বইয়ের দোকানে যদি আমি দেই, তো আমার কি লাগবে? আমার লাগবে একটা শেলফ। কেমন? এটা বুকশেলফ ছাড়া কিন্তু আমি বই রাখতে পারবো না। তো এটা হচ্ছে আমার বুকশেলফ। কেমন? বুকশেলফ, ভিতরে সুন্দর আপনার বই রাখার জায়গা আছে। তো এখন আমার বিক্রি করতে হলে বই লাগবে। তো এই দুটো হচ্ছে কি যে আমার বই আমি বুকশেলফে রাখলাম। কেমন? ধরা যাক খোলা বুকশেলফ। তো ক্রেতারা আসলো, আমি বইগুলো বিক্রি করব। একটা জিনিস খেয়াল করেন, এই বইগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু এই বুকশেলফটা থেকে যাচ্ছে। কেমন? এটা হচ্ছে স্থায়ী সম্পদ, আর এটা হচ্ছে কি অস্থায়ী সম্পদ। তাহলে সম্পদ দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা হচ্ছে অস্থায়ী সম্পদ। কেমন? আমরা যদি ইংরেজিতে বলি, একটি হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটি হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে আমার ফিক্সড অ্যাসেট কোনটা? বুকশেলফ। আর কারেন্ট অ্যাসেট কোনটা? বই। আচ্ছা, এখন আমরা চিন্তা করি যে বইয়ের পাশাপাশি আমরা খামও বিক্রি করবো। একটা খাম আছে আমার কাছে, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে খাম। কেমন? বই এবং খাম দুইটাই বিক্রি করবো আমরা। তাহলে কি এই দুইটাই অস্থায়ী সম্পদ, কারণ এগুলো কোনোটাই টিকে থাকে না। এগুলো আমি কিনবো, আসবে, আবার বিক্রি হয়ে চলে যাবে। আচ্ছা, ধরা যাক আমি কলমও বিক্রি করবো। একই সাথে বই, খাম, কলম বিক্রি হয়, এটা অস্বাভাবিক কিছু না। এখানে দুইটা সুদৃশ্য কলম আছে। তাহলে কলম, খাম এবং বই, এই তিনটাই কি আমার অস্থায়ী সম্পদ, কারণ এগুলো আসবে, যাবে, আবার কিনবো, আবার যাবে। কিন্তু এই শেলফটা কিন্তু থাকবে। এই শেলফেরই আমি একটা থাকে বই, একটা থাকে খাম এবং আরেকটা থাকে কলম রাখতে পারি। হ্যাঁ, তো এখন দেখা গেল যে আমি আপনার কলমগুলো রাখার জন্য সুন্দর একটা কলমদানি কিনলাম। আমার এখানে কলমদানি নাই, কিন্তু যা আমরা কল্পনা করি, আচ্ছা ধরা যাক এটা একটা কলমদানি। তো এটার ভিতরে আমরা কলমগুলা আপনার রাখবো। তাহলে কি ধরা যাক এটা কলমদানি, কলমগুলো রাখবো। কেমন? তাহলে কি কলমদানিটাও কিন্তু স্থায়ী। তাহলে নতুন নতুন কলম আসবে এবং পুরাতন কলম বিক্রি হবে, আবার আসবে, আবার বিক্রি হবে, কিন্তু কলমদানিটা থেকে যাবে। ঠিক তেমনি আমার বুকশেলফের ব্যাপারটা এমন, বুকশেলফেও আমার বই আসবে, আবার বই চলে যাবে, কিন্তু বুকশেলফটা থেকে যাবে। যে একটা বই আসলো, একটা চলে গেল, একটা বিক্রি হলো, আবার আরেকটা আসলো, আবার এটা আসলো, আবার বিক্রি হলো, আবার একসঙ্গে দুইটা বিক্রি হলো, আরও দুইটা কিনলাম, কিন্তু শেলফটা থেকে যাচ্ছে। তাহলে যে জিনিসগুলা টিকে থাকে না, কেমন দীর্ঘদিন টিকে থাকে না, আসলে পৃথিবীর কোনো কিছু তো পূর্ণস্থায়ী না। যে জিনিসগুলো দীর্ঘদিন টিকে থাকে না তা হচ্ছে অস্থায়ী সম্পদ, এবং যে জিনিসগুলো দীর্ঘদিন টিকে থাকে তা হচ্ছে স্থায়ী সম্পদ। কারণ আপনারা বলতে পারেন দীর্ঘ মানে কি? এই একটা বুকশেলফও কিন্তু এক সময় ধ্বংস হয়ে যাবে, একটা কলমদানি এক সময় শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা দীর্ঘমেয়াদী, কোনটা স্বল্পমেয়াদী? কথার কথা, একটা কলম আপনার 3 মাসে বিক্রি হলো না, পড়ে আছে, সেটাকে কি আমরা স্থায়ী সম্পদ বলতে পারি কিনা? উত্তর হচ্ছে না। যেই সম্পদগুলা 1 বছরের কম সময়ের মধ্যে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে। কথার কথা, আমি একটা ছোট স্প্রে কিনলাম এটা পরিষ্কার করার জন্য। দেখা গেলো প্রতিদিন মানে স্প্রে দিয়ে করে কি এটা পরিষ্কার করি, আর কলমদানি পরিষ্কার করি। তখন আপনি বলতে পারেন যে
আচ্ছা, বুঝলাম যে আপনার কলম বা বই তো বিক্রি হয়, কিন্তু একটা স্প্রে এটা দিয়ে আপনি 2 মাস পরিষ্কার করতে পারেন, সেই ক্ষেত্রে স্প্রে কি স্থায়ী ধরবো নাকি অস্থায়ী? কারণ স্থায়ী সম্পত্তি বিক্রি হচ্ছে না, থেকে যাচ্ছে। কারণ আপনি একটা ছোট স্প্রে কিনলে সেই স্প্রেটা কিন্তু আপনার থেকে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, কিন্তু এটা আবার 2-3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এটাও অস্থায়ী। অ্যাকাউন্টিংয়ের নিয়ম হচ্ছে 1 বছরের কম সময় যে সম্পদটা থাকে সেটা হচ্ছে অস্থায়ী সম্পদ, 1 বছরের বেশি সময় যে সম্পদটা থাকে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ইনভেন্টরি নিয়ে। হ্যাঁ, বাংলাতে আমরা যেটাকে বলি গুদাম, ইনভেন্টরি। তাহলে গুদাম জিনিসটা কিভাবে কাজ করে? মনে করেন এখানে অনেকগুলো কলম আছে। হুম, এখানে 4টা দেখতে পাচ্ছেন, হতে পারে এটা 4 ডজন আছে। কেমন? আমি 4 ডজন কলম আমার কলমদানিতে রাখলাম। রাখার পরে এই যে আমার স্টকে আছে 4 ডজন, সেই স্টকটা হচ্ছে আমার ইনভেন্টরি। ঠিক তেমনি আমার এখানে আরও বই আছে। আমি ধরলাম যে আরও নতুন নতুন বিভিন্ন বই আনলাম। এই বইগুলো আনলাম, এগুলো কি আমার ইনভেন্টরি, সাথে কলমও রাখলাম। এই যে এতগুলো কলম বই একসাথে পড়ে আছে দোকানে, সেটা আমার এক ধরনের অস্থায়ী সম্পদ। এই অস্থায়ী সম্পদকে বলে ইনভেন্টরি, কারণ এটা হচ্ছে আমার স্টক করা মাল, হ্যাঁ, গুদামজাত করা মাল, জমাকৃত মাল, যেটা বিক্রির অপেক্ষায় বসে আছে। কেমন? কিন্তু আমি যদি একটা স্প্রে কিনি, হ্যাঁ, যেটা দিয়ে আপনার আমি যদি একটা স্প্রে কিনি যেটা দিয়ে আপনার হচ্ছে যে এটা পরিষ্কার করা হয়, বা আপনার দেখা গেল যে একটা এখানে একটা সুদৃশ্য মোমবাতি দেখতে পাচ্ছেন, তো দেখা গেলো এই মোমবাতিটা কিনলাম, মাঝে মাঝে শেলফে রেখে আমি জ্বালাই। আবার আর কি দেখা গেল যে এখানে সুদৃশ্য হাতির একটা হাতির হাড়ে তৈরি একটা চিরুনি দেখতে পাচ্ছেন। কথার কথা, এই চিরুনি দোকানেরই সম্পত্তি, এবং দোকানে যে কর্মচারী আসুক সেই এই চিরুনির আপনার ব্যবহার করার অধিকার পায়। হ্যাঁ, আমি বা যে আসুক আমার পরে, এটাও দেখা গেলো যে স্থায়ী। এই জিনিসগুলা, এই যে স্প্রে বা আমার চিরুনি বা আমার মোম ইত্যাদি কিন্তু আপনার বিক্রির জন্য অপেক্ষা করছে না। এগুলো আমার গুদামজাত করা মাল না, এগুলো আমার স্টক না। কেমন? সেজন্য এগুলো হচ্ছে শুধুমাত্র অস্থায়ী সম্পদ, কিন্তু এগুলো ইনভেন্টরিতে পড়বে না। কেমন? কিন্তু যে জিনিসগুলো আমি বিক্রির জন্য কিনেছি এবং বিক্রির অপেক্ষা আছে সেগুলো ইনভেন্টরিতে পড়বে। তাহলে এবারে আমরা একটা ব্যালেন্স শিট হাতে কলমে এঁকে দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আলোচনা করছিলাম ব্যালেন্স শিট নিয়ে। ব্যালেন্স শিটের 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটাকে লিখবো সিএ, আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, সেটাকে লিখছি এফএ। আর এই 2টার যোগফল হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট, সেটা হলো কেউ টি এ। আচ্ছা, তো আমি বেশ সংখ্যাতাত্ত্বিক মানুষ, হয়তো জিনিসগুলা সংখ্যাতে দেখালে আপনাদের এবং আমারও বুঝতে আরও সুবিধা হতো। চলুন একটু নিচে যাওয়া যাক। প্রথমে ধরি আমাদের বই 1000 টাকার, মোট 1000 টাকার বই কেনা, আর শেলফের দাম ধরলাম 5000 টাকা। 5000 লিখে নিই। আর এই 2টার যোগফল কত বলে ফেলুন, যে এই 2টার যোগফল 6000 টাকা। তাহলে আমাদের মোট সম্পত্তি 6000। আমাদের না, আসলে আমাদের ব্যবসার বা আমার ব্যবসার, জি, কারেন্ট অ্যাসেট 1000, ফিক্সড অ্যাসেট 5000, টোটাল অ্যাসেট 6000। জি, তাহলে আমার মোট সম্পত্তি না, ব্যবসার মোট সম্পত্তি 6000। এই যে দেখেন 2বার ভুল করেছি। তো এই জিনিসটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমার বা আমাদের মোট সম্পত্তি আর ব্যবসার মোট সম্পত্তি জিনিসটা এক না। এই 2টা জিনিস পৃথক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ব্যবহারের ক্ষেত্রেও এই শব্দের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো এখন আমরা ব্রেকডাউনটা করি প্রত্যেকটা কম্পোনেন্ট। যেমন পেন, আপনার কলম পি দিয়ে লিখলাম, বইয়ের জন্য লিখলাম বি, আর আমাদের খাম সেটা এনভেলপ ই দিয়ে লিখলাম। তো এই 3টাই কারেন্ট অ্যাসেট। আর একটা যে স্প্রে আপনার দোকান পরিষ্কার রাখার জন্য, সেটাকে লিখলাম এস দিয়ে।
তো এখন এই প্রথম তিনটা কারেন্ট অ্যাসেট পড়বে আপনার ইনভেন্টরির আওতায়, সেটাকে লিখলাম আই দিয়ে। আর স্প্রে সাধারণ কারেন্ট অ্যাসেট, ধরলাম এটা একটি স্টেশনারি প্রোডাক্ট, এটাকে আমরা আবার এস দিয়ে লিখলাম। সব ধরনের স্টেশনারি প্রোডাক্ট আর কি এই এসের আওতায় পড়বে, বড় এস মানে ডান পাশের এসটা। জি, তো এই দুইটাই কি আমার কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে কি কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করে লিখলাম। ঠিক একইভাবে আমরা ফিক্সড অ্যাসেটের কম্পোনেন্টগুলো কি আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন আপনার শেলফ, যেটা শেলফ হচ্ছে কি একটা কম্পোনেন্ট, আর পেন হোল্ডার, জি কলমদানি পেন হোল্ডার, সেটা কি আরেকটা কম্পোনেন্ট। আচ্ছা, লেখাটা একটু বাজে হয়েছে, যাই হোক আশা করি বুঝে নেবেন। তো এই আমরা দুইটা জিনিস দেখলাম যে আসলে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেটকে কীভাবে কি আলাদা আলাদা কম্পোনেন্টে ডিভাইড করা যায়, এবং এইগুলোরও কি আরও দেখা যায় কি যে আপনার বড় বড় ব্যবসার ক্ষেত্রে আরও অনেক কম্পোনেন্ট যুক্ত হয়। তো যদিও আপনার কাছে মনে হতে পারে যে এই টোটাল অ্যাসেট বা এরকম এটা খুব সহজ মনে হচ্ছে হয়তো, কিন্তু আমরা যখন পরবর্তী ক্লাসে দেখব যে এইভাবে কিন্তু বড় বড় ব্যবসাগুলো হয়। যাই হোক, এখন লিখি। ধরলাম কলমের দাম, কলম আছে আমার 500 টাকার কিনা, বই আছে এবার কত লিখবো, 1500, হ্যাঁ 1500 টাকা। আর আমার এনভেলপ আছে 100 টাকার কেনা, কেমন? এগুলো হচ্ছে আমার, তাহলে টোটাল ইনভেন্টরি হচ্ছে 2100 টাকা, 2100। তার স্টেশনারি প্রোডাক্ট স্প্রের দাম ধরলাম, নতুন স্প্রে আজকে কিনেছি 200 টাকা দাম। জি, তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাসেট কত মনে মনে আপনারা যোগ করে ফেলতে পারেন। আমরা কি করব, আমরা যোগ করব ইনভেন্টরি প্লাস স্টেশনারি। তো ইনভেন্টরি হচ্ছে আপনার 2100, আর স্টেশনারি যা আছে, আর স্টেশনারি হচ্ছে আপনার আচ্ছা একটু মুছে দিয়ে, অনেক হয়তো বিভিন্ন আপনার লেখাতে হারাই যাচ্ছে আপনার। ক্যাশ আসলে লাগতে ভুলে গেছি। ক্যাশ হচ্ছে যে আপনার প্রত্যেকটা ব্যবসাতেই লাগে, ক্যাশ ছাড়া ব্যবসা চলে না। ক্যাশ টাকা ধরলাম আমার ডেস্কে ক্যাশ আছে, সেই ক্যাশটা হচ্ছে আপনার 1000 টাকা আছে। তাহলে ক্যাশ অ্যাড করলাম। তো এখন যদি আমাকে বলে টোটাল কারেন্ট অ্যাসেট হিসেব করতে, তাহলে কি হবে, আমার ক্যাশ প্লাস ইনভেন্টরি প্লাস স্টেশনারি, বুঝে গেল? তাহলে আমার এই 3 ধরনের কারেন্ট অ্যাসেট আছে। হ্যাঁ, বাস্তবে আরও যুক্ত হতে পারে, কিন্তু আমি ছোট পর্যায়ে এতটুকুই রাখলাম। আর ঠিক এই খুব সহজ এবং ছোট পর্যায়ের প্রিন্সিপালটাই অনেক বড় পর্যায়ে একইভাবে কাজ করে। তো আচ্ছা, মনে আছে টোটাল কারেন্ট অ্যাসেট কত আমার? আরেকবার দেখে নিই। জি, যোগফল হচ্ছে 3300। জায়গা হচ্ছে না, আবার একটু একটু বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে। জি, এবার ঠিক আছে। তো আমার টোটাল কারেন্ট অ্যাসেট 3300 টাকা। ওটা বদলে নেই। এবারে আসা যাক ফিক্সড অ্যাসেটের হিসেবে। আমার শেলফের দাম ধরলাম এবার 10,000 টাকা, একটু না থাক 5 ধরি। আগের সমানই আছে ব্যবসা, জাস্ট হয়তো আমরা পণ্য বেশি কেনা আছে গুদামজাত করা। পেন হোল্ডারের দাম ধরি 500 টাকা। তাহলে টোটাল ফিক্সড অ্যাসেট হচ্ছে 5500 টাকা। আচ্ছা, এবার টোটাল অ্যাসেট বের করবো কীভাবে? কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট, খুব সহজ। তাহলে হলো কত? খুব সুন্দর মিলে গেছে হিসাবটা, যদিও স্পন্টেনিয়াস ছিল। 8800, বাংলায় যদি লিখি আমরা, সেটা হচ্ছে 8800 টাকা। জি, তো এই হলো কি আমাদের একটা প্রাথমিক হিসেব। তো এইবারে আমরা
পরবর্তী ক্লাসগুলোতে আমরা তো বড় বড় কোম্পানির ব্যালেন্স শিটগুলো দেখব। তো আরও বিভিন্ন ধরনের ফিক্সড অ্যাসেট থাকতে পারে। ধরলাম আমাদের দোকানটা কেনা আছে, তো সেই ক্ষেত্রে কি আমি যে দোকানটারই মালিক, তো সেই ক্ষেত্রে আমরা নতুন একটা অপশন লিখবো শপ। এই শপ অপশনটা হচ্ছে আপনার ধরলাম 10 লক্ষ টাকা, অনেক দামি সম্পত্তি। তো তাহলে আমাদের শূন্যটা আসলে সুন্দর করে লেখা হয়নি দুঃখিত। জি, তাহলে আমাদের ফিক্সড অ্যাসেট থাকবে কত? 10,05,500। আচ্ছা, একটু ভুল লিখেছি, 50,000 লিখে ফেলেছি। আচ্ছা, ধরা যাক আমাদের শেলফের দাম 50,000 ছিল। তো এবার আপনাদেরকে অ্যাকাউন্টিংয়ের একটা নিয়ম শিখাবো। সেটা হচ্ছে যে যেই সম্পদটা সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য, যেমন ক্যাশ, সবচেয়ে তরল, সেটা সবার উপরে থাকবে। এবং তার চেয়ে আরেকটু অবিক্রয়যোগ্য, যেমন আমাদের ইনভেন্টরি, হ্যাঁ, আরও একটু দেরিতে টাকায় কনভার্ট করা যায়, সেটা থাকবে তারপরে। এই সিরিয়ালটা সবসময় মেনটেন হবে। এমনকি ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রেও যেই দেখা গেলো সব বা জমি, হ্যাঁ, দোকান ইত্যাদি সবচেয়ে কম বিক্রয়যোগ্য এগুলো নিচে, কিন্তু উপরে যে শেলফ, পেন হোল্ডার, এগুলো কিন্তু আরও সহজে বিক্রয়যোগ্য, এগুলো থাকবে কি আরও উপরে, আরও একটু লিকুইড। তো এই জন্য এই ক্ষেত্রে এই এই জাতীয় সেই জন্য আমি সবার নিচে রেখেছি। তো এটা আসলে লেখার সময় এভাবে খেয়াল করি না, যেমন পেন হোল্ডারটা আমার মনে হয় সব শেলফের উপরে রাখলে ভালো হতো। তো এই জিনিসগুলা একটা বলা যায় যে একটা ইউনিভার্সাল একটা নিয়ম, যেই সম্পদটা যত ইলিকুইড সেটা সবার নিচে, যেই সম্পদটা যত লিকুইড সেটা সবার উপরে। সেই জন্য আমরা কারেন্ট অ্যাসেট উপরে লিখি এবং ফিক্সড অ্যাসেট নিচে লিখি। তো আজ এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন বিষয় দিয়ে আমরা আলোচনা করব।